মহাকাশে একটি শিপ ক্র্যাশ করে এক অজানা গ্রহে, যেখানে বেঁচে থাকা যাত্রীদের মধ্যে এক ভয়ঙ্কর অপরাধীও বেঁচে যায়। তারা শীঘ্রই জানতে পারে যে গ্রহটি ভয়ঙ্কর রক্তপিপাসু প্রাণীদের আবাসস্থল, যারা সূর্যগ্রহণের সময় শিকার করে। তো আজকে চলে এসেছি 2000 সালের সাইফাই হরর মুভি পিচ ব্ল্যাক নিয়ে। গল্পের শুরু হয় ভবিষ্যতে, যেখানে মহাকাশে একটি শিপকে উঠতে দেখানো হয়, যা এমন একটি রাস্তা দিয়ে যাচ্ছিল যেখানে প্রচুর অ্যাস্ট্রয়েড মজুদ ছিল। এই অ্যাস্ট্রয়েডগুলি একটি ঝাঁক শিপের সাথে ধাক্কা খায়, যার ফলে শিপটি অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং কাছেরই একটি গ্রহে ক্র্যাশ করে। এই ক্র্যাশের সময় শিপটির পাইলট ও ক্যাপ্টেন মারা যায়, বাকি সব প্যাসেঞ্জাররা নিরাপদে বেঁচে যায়। এই প্যাসেঞ্জারদের মধ্যে জনস নামের এক অফিসার ছিল, যে রিডিক নামের এক ক্রিমিনালকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল। কিন্তু এই ক্র্যাশে রিডিক মুক্ত হয়ে যায় এবং এখন কেউই জানে না সে কোথায় আছে। জনস তাদের জানায় যে রিডিক এক খুবই ভয়ঙ্কর ক্রিমিনাল, যে অনেক লোকের খুন করেছে। জনসের কথা শুনে তাদের মনে রিডিকের প্রতি ভয় জন্মে যায়। এদের মধ্যে এক লেডি, যার নাম ক্যারোলিন, সে তাদের বলে যে আমাদের রাত হওয়ার আগেই জলের কোনো উৎস খুঁজে নেওয়া উচিত। আসলে তাদের খাবার এবং জলের স্টোর ক্র্যাশের সময় নষ্ট হয়ে গেছে। তখনই এদের মধ্যে একজন আকাশের দিকে তাকাতে বলে। তারা লক্ষ্য করে যে এই গ্রহে 3টি সূর্য আছে, অর্থাৎ এই গ্রহে কখনো রাত হবে না। তো এবার জনস, ক্যারোলিন এবং এদের মধ্যে একজন ইমাম তার 3 ছেলেকে নিয়ে জলের খোঁজে বেরিয়ে পড়ে। তারা হাঁটতে হাঁটতে অনেক দূরে যায়। এত দূর আসার পরেও তারা না কোনো জলের উৎস দেখতে পায়, না কোনো জীবন্ত প্রাণী। তারা এখান থেকে আরো কিছুটা এগিয়ে যায়, আর এবার তাদের থেকে কিছুটা দূরে কিছু গাছ দেখতে পায়। তারা সবাই সেই দিকেই যায়, এই আশায় যে সেখানে গাছ থাকলে জলও নিশ্চয়ই থাকবে। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে ওগুলো কোনো গাছ নয়, বরং বড় বড় প্রাণীদের কঙ্কাল। আসলে এটি একটি গ্রেভ ইয়ার্ড, মানে কবরস্থান, যেমন আমাদের এখানে হাতিদের কবরস্থান হয়। তারা আন্দাজ করে যে সম্ভবত এই গ্রহে আর কোনো জীবন্ত প্রাণী বেঁচে নেই। এবার তারা এই গ্রেভ ইয়ার্ড থেকে এগিয়ে যায়। এই গ্রেভ ইয়ার্ড শেষ হতেই তারা একটি পুরনো জিওলজিক্যাল রিসার্চ স্টেশনের সামনে এসে দাঁড়ায়। এখানে তাদের বিশ্বাস হয় না যে এখানে তাদের আগেও মানুষ এসেছিল। ক্যারোলিন এই রিসার্চ স্টেশনের একটি ঘরে যায়, যেখানে সে এই গ্রহের সোলার সিস্টেমের একটি মডেল দেখতে পায়। অন্যদিকে বাইরে জনস আর ইমাম জলের উৎস পেয়ে যায়। ক্যারোলিন যখন এই ঘর থেকে বাইরে আসে, তখন সে বাইরে একটি ড্রপশিপ দেখতে পায়। সে সবাইকে এ ব্যাপারে জানায়, আর এখন তাদের কাছে এখান থেকে বাইরে যাওয়ার, মানে এই গ্রহ থেকে বাইরে যাওয়ার একটি মাধ্যম খুঁজে পায়। ক্যারোলিন যখন এই ড্রপশিপ চেক করে, তখন সে বুঝতে পারে যে এটি অনেকদিন ধরে এখানে পড়ে আছে। সে জনসকে জানায় যে অনেক বছর ধরে এখানে পড়ে থাকার কারণে এর পাওয়ার সেলগুলো ডেড হয়ে গেছে। তখনই জনস একটি গানশটের আওয়াজ শুনতে পায়, আর এই আওয়াজ সেই দিক থেকেই আসে যেদিকে তাদের শিপ ক্র্যাশ করেছিল। আসলে সেখানে তারা ছাড়াও আরো কিছু লোক ছিল। এবার তারা সবাই সেদিকে যেতে শুরু করে। প্রায় অর্ধেক রাস্তায় পৌঁছাতেই তারা আবার কিছু গানশটের আওয়াজ শুনতে পায়। জনস দেখতে পায় যে রিডিক সেই দিকেই দৌড়ে আসছে। তো সে সেখানেই পাশে লুকিয়ে তার অপেক্ষা করতে থাকে। বাকি সবাইও তার রাস্তা থেকে সরে যায়, আর যখন রিডিক তার কাছ দিয়ে যায়, তখন সে তার উপর অ্যাটাক করে তাকে ধরে ফেলে। তো কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করে সেই প্যাসেঞ্জারদের মধ্যে একজন গায়েব, যে এই ক্র্যাশ শিপের কাছে ছিল। এখন সবার সন্দেহ যে এর পেছনে রিডিকের হাত আছে। ক্যারোলিন রিডিকের কাছে যায়, যেখানে তাকে বেঁধে রাখা হয়েছিল। তো সে রিডিককে প্রশ্ন করে জিক কোথায়। রিডিক তার প্রশ্নের উত্তর দেয় না। ক্যারোলিন আবার প্রশ্ন করে, তুমি জনসকে বলেছিলে যে তখন তুমি কিছু আওয়াজ শুনেছিলে। রিডিক তার এই প্রশ্নেরও সঠিক উত্তর দেয় না, কিন্তু নিজের কথা ঘুরিয়ে বলে যে তোমার এখন আমার চেয়ে বেশি ভয় পাওয়ার দরকার নেই। ক্যারোলিন বলে, সেখানে তুমি ছাড়া আর কেউ ছিল না? রিডিক বলে, আরো গভীরে দেখো, আসলে এখানে অনেক আন্ডারগ্রাউন্ড কেভ অর্থাৎ গোয়া আছে। তো যাই হোক, এরপর ক্যারোলিন, জনস ও বাকি সবাই সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সেই লোকটিকে শেষবার দেখা গিয়েছিল। নিচে একটি সরু জায়গা ছিল, যেখান দিয়ে ক্যারোলিন সেই কেবের ভেতরে চলে যায়। তারা তার সাথে একটি তার বেঁধে রেখেছিল, যাতে ইমার্জেন্সি সিচুয়েশনে তারা তাকে বাইরে টেনে আনতে পারে। সেই কেবের ভেতরে ক্যারোলিন দেখে যে জায়গাটা যতটা বাইরে থেকে সরু দেখাচ্ছিল, ঠিক ততটাই সেটা ভেতর থেকে বিস্তৃত। সে ধীরে ধীরে কেবের মধ্যে এগিয়ে যায়। তখনই সে চিক অর্থাৎ সেই গায়েব হওয়ার লোকটির একটি পা দেখতে পায়। সে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো বিপদ আছে। এই সময় এখানে কিছু অদ্ভুত দেখতে ক্রিয়েচার এসে যায়। তারা তাকে মারার চেষ্টা করে। সে উপরের দিকে দৌড়ায়, সবাইকে আওয়াজ দেয়, আর তার কপাল ভালো যে তাকে ঠিক সময় জনস আর ইমাম বাঁচিয়ে নেয়। ক্যারোলিন তাদের জানায় যে কেবের ভেতরে কিছু ক্রিয়েচার তার উপর হামলা করেছিল। এখন সবাই জানে যে জিকের মৃত্যুর আসল কারণ কি। তাকে রিডিক মারেনি, বরং এই গ্রহে থাকা ক্রিয়েচাররা মেরেছে। তো যাই হোক, এখানে সবাই ঘাবড়ে যায়। জনস রিডিকের কাছে যায় আর তাকে ক্যারোলিনের সাথে হওয়া আগের ঘটনার ব্যাপারে জানায়। এরপর তারা তাকে হাতের বাঁধন খুলে দেয়। আসলে এবার সবাই এই মুশকিল সময়ে একে অপরের সাহায্য করে যে কোনো ভাবেই এই গ্রহ থেকে পালাতে চায়। তারা এখান থেকে একটি পাওয়ার সেল ও কিছু টুলস নিয়ে ড্রপ শিপের দিকে যায়। সেখানে পৌঁছে ক্যারোলিন শিপকে পাওয়ার দিয়ে চেক করে। তো সে বুঝতে পারে যে এটিকে উড়ানোর জন্য তাদের আরো কিছু সেলের দরকার। এই সময় অন্যদিকে ইমামের এক ছেলে
ছেলে ঘুরতে ঘুরতে একটি অন্ধকার ঘরে চলে যায়। এই ঘরে বড় বড় মেশিন ছিল, যেগুলি দেখতে দেখতে সে সেই মেশিনগুলো চালু করে দেয়। এই মেশিনগুলো চালু হতেই এই ঘরের সব জানলা আর সানরুফ খুলে যায়, যার ফলে এই ঘরে লুকিয়ে থাকা কিছু মনস্টার বার্ড বাইরে আসে আর তারা তাকে শিকার বানিয়ে ফেলে। এবার চিৎকার শুনে বাকি সবাই এখানে আসে। তারা দেখে যে একটি বন্ধ ঘরে কিছু নড়াচড়া হচ্ছে, আর যখন তারা সেই ঘর খোলে তখন তার ভেতরে থেকে সেই মনস্টার বার্ড বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। তারা জোরে জোরে শব্দ করতে থাকে, যেন সানলাইটের উপস্থিতিতে তাদের কষ্ট হচ্ছে। শীঘ্রই তারা এই ঘরে থাকা একটি আন্ডারগ্রাউন্ড হোল অর্থাৎ গর্ত দেখতে পায়, যেখান দিয়ে এই মনস্টার বার্ড গুলো এই গ্রহের আন্ডারগ্রাউন্ড কেবে চলে যায়। সবাই ইমামের ছেলের মৃতদেহ পেয়ে যায়। এরপর এরা সবাই সেই গর্তে নজর দেয় যেখান দিয়ে এই মনস্টার বার্ড গুলো গিয়েছিল। তারা এই গর্তে অনেক মানুষের কঙ্কাল দেখতে পায়, আর এই কঙ্কালগুলো সেই জিওলজিক্যাল রিসার্চ টিমের ছিল যারা অনেক বছর আগে এখানে এসেছিল। এখানে তারা জানতে পারে যে এই জীবগুলো ফটোসেন্সিটিভ, অর্থাৎ তারা আলো সহ্য করতে পারে না। এই সময় ক্যারোলিন এখানে পড়ে থাকা একটি লেভেলে একটি তারিখ লক্ষ্য করে, যা আজ থেকে ঠিক 22 বছর আগে। এখানে হঠাৎ করে কে জানে তার মনে কি খেয়াল আসে, সে দৌড়ে সেই ঘরে যায় যেখানে সে আগে এই গ্রহের সোলার মডেল সিস্টেম দেখেছিল। ক্যারোলিন এই সোলার মডেলকে 22 বছর আগের পয়েন্টে সেট করে। সে দেখে অবাক হয়ে যায় যে ঠিক 22 বছর আগে এখানে একটি বড় সোলার এক্লিপস অর্থাৎ সূর্যগ্রহণ হয়েছিল, যার ফলে এই গ্রহের মাটিতে থাকা জীবজন্তু বাইরে এসেছিল আর তারাই রিসার্চ টিমকে তাদের শিকার বানিয়েছিল। আর একবার আবার সেই সময় ফিরতে চলেছে। এবার ক্যারোলিন জনসের কাছে যায় আর তাকে এই সোলার সিস্টেমের সূর্যগ্রহণের ব্যাপারে জানায়। সে বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেই পাওয়ার সেলগুলো এনে শিপ ওড়ানোর জন্য তৈরি করতে হবে। জনস এত তাড়াহুড়োর জন্য মানা করে দেয়। সে বলে আমরা একদম শেষ মুহূর্তে সেই সেলগুলো আনবো, যখন শিপ ওড়ার জন্য একদমই তৈরি থাকবে। এখানে ক্যারোলিন প্রশ্ন করে কিন্তু এমন কেন, এখনই কেন নয়? তখন সে জানায় রিডিক আগেরবার জেল থেকে পালানোর জন্য জেলের প্লেন হাইজ্যাক করেছিল, সে পাইলটকেও মেরে ফেলেছিল, আর আমি চাই না এমন আবার হোক। ক্যারোলিন বলে কিন্তু সে তো এখনো আমাদের কাউকে ক্ষতি করেনি। তো আসলে ক্যারোলিনের এখন কোথাও না কোথাও জনসনের এই ওভার রিয়াকশন অপছন্দ হচ্ছে। তাদের মধ্যে এভাবেই তর্কাতর্কি হতে হতে কয়েক ঘন্টা কেটে যায়। এর মধ্যে তারা একসময় লক্ষ্য করে যে সোলার এক্লিপস শুরু হয়ে গেছে। তারা তাড়াতাড়ি তাদের ক্র্যাশ হয়ে যাওয়া শিপের কাছে যায় আর সেখান থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী পাওয়ার সেলস নিতে থাকে। এরই মধ্যে দেখতে দেখতে এক্লিপস হয়ে যায় আর এই গ্রহ অন্ধকারের কবলে চলে যায়। তারা দেখে যে সেই মনস্টার বার্ডগুলো কেপ থেকে বের হতে শুরু করেছে। এদের মধ্যে একজন সবাইকে এই শিপের অন্য অংশের দিকে যেতে বলে, কারণ সেই অংশ এই অংশের চেয়ে বেশি সুরক্ষিত। তারা সবাই দৌড়াতে শুরু করে আর তাদের মধ্যে সবাই ভেতরে পৌঁছানোর আগেই এদের একজনকে সেই মনস্টার বার্ডগুলো মেরে ফেলে। এখন তাদের মধ্যে অনুশোচনা হচ্ছে যে তারা তখন কিছু করতে পারেনি। শিপের এই অংশের ভেতরে তাদের কিছু টর্চ লাইট পাওয়া যায়, যা তাদের সার্ভাইভালের জন্য খুবই জরুরি, কারণ এই পুরো গ্রহে এটাই এমন একটা জিনিস যাকে এই মনস্টাররা ভয় পায়। তারা এই টর্চের সাহায্যে এখানে সেই জিনিসগুলো খুঁজতে শুরু করে যা জ্বলে, যা আলো তৈরি করতে পারে। তারা একে একে এই জায়গার সব আলাদা আলাদা অংশে যেতে থাকে। এই সময় ইমামের এক ছেলে এমন এক অংশে চলে যায় যেখানে একটি ক্রিয়েচার আগে থেকেই ছিল, আর সেই ক্রিয়েচার তাকে নিজের শিকার বানিয়ে নেয়। চিৎকার শুনে সবাই সেখানে পৌঁছে যায় আর জন সেই ক্রিয়েচারকে মেরে ফেলে। ইমামের দ্বিতীয় ছেলের মৃত্যুতে সবাই অসুরক্ষিত বোধ করতে থাকে, তাই সবাই এক জায়গায় বসে আলোচনা করে যে তারা কি করবে। ততক্ষণই এখানে বসে অপেক্ষা করবে যতক্ষণ না এক্লিপস বা সূর্যগ্রহণ শেষ না হয়, নাকি তাদের এই সেলগুলো নিয়ে ড্রপশিপের দিকে যাওয়া উচিত। কারণ যদি এই জায়গার ভেতরে একটি ক্রিয়েচার ঢুকতে পারে তাহলে অনেকগুলোই ঢুকতে পারে। জনস বলে আমাদের অপেক্ষা করা উচিত যতক্ষণ না এই এক্লিপস বা সূর্যগ্রহণ শেষ হয়। এমনিতেও এটা কতদিন চলবে, বড়জোর একদিন। এখানে ইমাম বলে সম্ভবত না, কারণ সেই ডিভাইস মডেল দেখে এমনই লাগছে যেন এটা কখনই শেষই হবে না। ক্যারোলিনেরও এমনটাই মনে হচ্ছিল, তাই সে তাদের সেলস নিয়ে ড্রপশিপের দিকে যেতে বলে। এখানে জনস নিষেধ করে কারণ সে ভয় পাচ্ছিল। ওই সমস্ত ভয়ঙ্কর ক্রিয়েচার তখন বাইরে উঠছিল। সে ক্যারোলিনকে বলে আমাদের সবার কথাই ভাবা উচিত, বিশেষ করে সেই বাচ্চাটার কথা যে বাইরে অন্ধকারে সেই ক্রিয়েচারদের ভয়ে কতটা ভয় পাবে। ক্যারোলিন বলে তুমি সেই বাচ্চার অজুহাত দিও না জনস, তোমার নিজের ভয়ের সাথে নিজেকেই লড়তে হবে। সেই সময় জনস ক্যারোলিনের এই টিটকারি শুনে বা তার ব্যবহারে রেগে যায় আর তার উপরে বন্দুক তাক করে। সেই সময় রিডিক তাকে শান্ত হওয়ার ইশারা করে। এবার তারা এখান থেকে কিছু ওয়াইনের বোতল নেয়, যা রাস্তায় তাদের দরকার পড়লে আলো করার কাজে আসবে। তো এটা নিয়ে তারা সেই দিকে এগোয় যেখানে এই ক্র্যাশ শিপের প্রথম অংশ ছিল, আর এই অংশ থেকে তারা ততটা ব্যাটারি বের করে নেয় যতটা সেই ড্রপ শিপ টেক অফ করার জন্য দরকার হবে। এখান থেকে তারা কিছু লেড লাইটস নিয়ে নিজেদের চারপাশে ছড়িয়ে নেয় আর এই ব্যাটারিগুলো টেনে নিয়ে এগিয়ে যেতে থাকে। তারা না থেমে না ক্লান্ত হয়ে এগিয়ে যেতে থাকে। এই অন্ধকারে তারা বুঝতেই পারছে না যে তারা কোথায় যাচ্ছে। তখনই তাদের জিনিসপত্রের মধ্য থেকে একটি ওয়াইনের বোতল নিচে পড়ে
পড়ে যায়। এদের মধ্যে সেই ছেলেটি যার নাম জ্যাক এই ওয়াইনের বোতল তোলার চেষ্টা করে। তো এই তাড়াহুড়োতে সে এদের মধ্য থেকে আলাদা হয়ে যায়। সে কিছুটা দুঃস্বভাবের ছিল। ভয়ের চোটে সে পেছনে ক্র্যাশ শিপের দিকে দৌড়াতে শুরু করে, আর সে ভুলে যায় যে তার শরীরে রোবলেট লাইটস জড়ানো আছে। তার এই বোকামির জন্য লাইটগুলোকে পাওয়ার দেওয়া মেশিনটা ভেঙে যায়, আর এই মেশিন ভাঙতেই সেই মনস্টার তাকে নিজের শিকার বানিয়ে ফেলে। এবার তারা ধীরে ধীরে এগোতে থাকে। তারা ওয়াইনের বোতলগুলোকে মশালের মতো জ্বালিয়ে নেয়। আলো হতেই সব ক্রিয়েচার তাদের থেকে দূরে চলে যায়। হঠাৎ এক সময় তারা দেখতে পায় যে তারা সেই রাস্তায় নেই যে রাস্তা দিয়ে তাদের যাওয়ার কথা ছিল, অর্থাৎ তারা রাস্তা হারিয়ে ফেলেছে। ক্যারোলিন এবার সবাইকে আবার ক্র্যাশ শিপের দিকে ফিরে যেতে বলে, কারণ ওয়াইনের বোতল সীমিত সময়ের জন্য, যা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। ফিরে যাওয়ার নাম শুনেই জনস ক্যারোলিনকে বলে, এখন কি হলো? তুমিই তো আমাদের নিয়ে এসেছিলে, কেউই ফিরবে না, সবাই সামনের দিকেই এগিয়ে যাবে। আসলে সে এইভাবে ক্যারোলিনের থেকে নিজের আগের অপমানের বদলা নেওয়ার চেষ্টা করে। এবার জনস সঠিক রাস্তা খুঁজে বের করার জন্য রিডিকের সাথে কিছুটা এগিয়ে যায়। চলতে চলতে সে রিডিককে বলে, ওদের মেরে এই ক্রিয়েচারদের পেট ভরিয়ে দেওয়া উচিত, যাতে এই ক্রিয়েচাররা আমাদের থেকে দূরে থাকে আর আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি। প্রথমে রিডিকের কাছে এই কথাটি অদ্ভুত লাগে। সে ভাবে সে হয়তো মজা করছে, কিন্তু যখন সে জনসকে তার বন্দুক লোড করতে দেখে তখন সে তাকে আটকানোর জন্য তার সাথে ফাইট করে। জনস রিডিকের সামনে টিকতে পারে না আর মারা যায়। তো এরপর রিডিক আবার সবার কাছে ফিরে যায়। তারা সবাই তাকে প্রশ্ন করে, জনস কোথায়? রিডিক তাদের বলে যে তাকে ক্রিয়েচাররা মেরে ফেলেছে। কিছুক্ষণ এখানে থেমে তারা রেস্ট নেওয়ার পর তারা পুরো শক্তি দিয়ে এগিয়ে যায়। রিডিকও সেই ভারী সেলস গুলো টেনে নিয়ে তাদের পেছনে চলে। কিছুটা দূরে গিয়ে ইমামের যে তৃতীয় ছেলে ছিল তার পায়ে গভীর চোট লাগে। সে ঠিক মতো হাঁটতেও পারছিল না। ইমাম কোনো মতে তাকে কাঁধে করে নিয়ে কিছুটা দূরে নিয়ে যায়, কিন্তু এখানে তাদের মুশকিল আরো বাড়ানোর জন্য বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি শুরু হতেই তাদের মশাল নিভে যেতে থাকে। হঠাৎ করে কিছু ক্রিয়েচার এবার তাদের আশেপাশে ঘুরতে শুরু করে। একটি ক্রিয়েচার ইমামের ছেলেকে নিজের শিকার বানিয়ে নেয়। রিডিক তার সাথে থাকা তিনজনকে নিয়ে কাছের একটি কেবে লুকিয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে সে ওই তিনজনকে সেখানে অপেক্ষা করতে বলে রিডিক সেই সেলসগুলো ড্রপশিপের দিকে নিয়ে বেরিয়ে পড়ে। শীঘ্রই সে সেই ক্রিয়েচারদের পার করে নেয় আর সে ড্রপশিপের ভিতরে চলে যায়। সে সেলসগুলো নিয়ে শিপে ইনস্টল করে উড়ার প্রস্তুতি নেয়। ক্যারোলিন এই সময় এখানে এসে যায়। সে তাকে ওই তিনজনের সাহায্যের জন্য তার সাথে যেতে বলে, কিন্তু রিডিক সরাসরি নিষেধ করে দেয়। ক্যারোলিন আবার তার কাছে অনুরোধ করে আর এবার সে যেতে রাজি হয়ে যায়। এই দুইজন ওই তিনজনকে সেই কেপ থেকে বের করে আবার ড্রপশিপের দিকে ফিরতে থাকে। তখনই তাদের ওপর কিছু ক্রিয়েচারের নজর পড়ে যায়, যারা এবার তাদের মারতে চায়। এই সময় রিডিক এই তিনজনকে ড্রপশিপের দিকে পাঠিয়ে দেয় আর নিচে এখানে থেকেই এই ক্রিয়েচারদেরকে ডিস্ট্রাক্ট করতে থাকে। তার সামনে ক্রিয়েচার এসে যায়, যাদের সে একে একে মেরে ফেলে। কিন্তু যখন সে আসে না তখন তাদের মনে হয় যে রিডিক আর হয়তো বেঁচে নেই। ইমাম ক্যারোলিনকে যেতে বলে, কিন্তু ক্যারোলিন নিজের মনের সন্তুষ্টির জন্য সেখানে গিয়ে দেখতে চায়। সে দেখে রিডিক খুব খারাপ অবস্থায় মাটিতে পড়ে আছে। সে বারবার ওঠার চেষ্টা করছে। ক্যারোলিন তাকে সাহায্য করে আর তাকে ড্রপশিপের দিকে নিয়ে যেতে থাকে। সে তাকে নিয়ে শিপের খুব কাছে পৌঁছে যায় আর তখনই একটি ক্রিয়েচার তাকে ধরে অন্ধকারে টেনে নিয়ে যায়। রিডিক আহত হয়েও সেই ক্রিয়েচারের সাথে লড়তে থাকে। এখানে ক্যারোলিন মারা যায়। রিডিক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারে না। তো এখানে রিডিক ড্রপশিপের ভিতরে চলে যায় আর এবার সে উড়ার প্রস্তুতি নেয়। যাওয়ার সময় তাদের মুখে একটি ধন্যবাদের ভাব থাকে সেই সব প্যাসেঞ্জারদের জন্য যারা কোনো না কোনো ভাবে তাদের সাহায্য করেছিল। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো এই মুভিটির IMDb রেটিং 7.0 আউট অফ 10। আর সাইফাই বাংলা চ্যানেলে আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।